সোশ্যাল মিডিয়া সোসাইটির একজন যারা পার্টির বিরুদ্ধাচরণ করে এবং যখন যে খুশি যে বড় নেতাই হোক, যত বড় নেতাই হোক, ওকে ছাড় দেওয়া হবে না, ওকে ছাড় দেওয়া হবে না। কারণ এতে করে ডিসিপ্লিন নষ্ট হয়। ডিসিপ্লিন নষ্ট হলে এগুলো কি হয়, সাধারণ মানুষ সেটাকে কনফিউজ করে। এত সুন্দরভাবে সরকার চলছে, এত সুন্দরভাবে এই পার্টি এখানে এসছে। আজকে দুইবার আমাদের পার্টি এখানে যেহেতু এসছে, আগামীবারও আসবে, সেটাকে একটা চক্রান্ত করছে এখানে। এই ধরনের লোকের মাধ্যমেও টেরও পাবেন না আপনারা কিভাবে স্লো পয়জনিং করে এই ধরনের একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য এরা করছে। এদেরকে পার্টির থেকে তো করবেই, প্রশাসন থেকেও তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না, এতটুকু আমি বলতে পারি। এবং সেটা যেদিন হবে সেদিন এই যে পার্টি এবং প্রশাসন দুটো মিলে আমরা এই দুই জায়গার থেকে একসাথে যখন করব, আমি নিশ্চিত যে মানুষের মধ্যে তো আস্থা আসবেই, পার্টির মধ্যে একটা আস্থা আসবে, একটা ডিসিপ্লিন তৈরি হবে। कताल बीजेपी प्रदेश हास्टे कास्को अभिषेक देवरायन आगोली रवीन्द्र शतबार्षिकी भवन नाथटक पान्दा खलायै बरम लाइखा तिनि मे नैजिचुकु सालमारि फासल जातिगथार मुसंगै पान्दा चेंगसै रेंगै मानजगैखा त्रिपुरा हास्टनि मन्त्री अख्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा तंग तिप्रासा हामक्राई मन्त्री विकास देबबर्मा मन्त्री सुशांत चौधरी मन्त्री टिंकु रय मन्त्री सुधांशु दास रां मन्त्री प्रणजित सिंह रय तंग कचाम बीजेपी नि हास्टे कास्को राजीव भट्टाचार्य कचाम एमपी रेवती त्रिपुरा আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র দীপক মজুমদার এমএলএ রতন চক্রবর্তী খবই তংবাইও বিজেপি নি जुदा जुदा नांनाय सुंनाय आदं রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির যিনি ফর্মার, অ্যাকচুয়ালি ফর্মার বললে আর খুব ভালো হয়, মাঝে মাঝে ইংলিশ ওয়ার্ড ব্যবহার করলে, বাংলা ব্যবহার করলে একটু সমস্যা হচ্ছে। ফর্মার প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশ বিজেপির এবং আমাদের রাজ্যসভার মাননীয় সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উনি বিস্তারিত আমাদের সামনে ওনার মনের কথা আমাদের সামনে বলেছেন এবং অনেক বিষয়ে কিন্তু ওনার অভিজ্ঞতাও, এই গত 4 বছর ধরে উনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেই বিষয়ে উনি কিন্তু আমাদের সামনে রেখেছেন। আমি রাজীব বাবুকে ধন্যবাদ দেব। কালকের থেকে ওনার সাথে আমার কথাবার্তা হচ্ছিল। যখন আমি তখন দিল্লিতে 11টার সময়, যখন আমার কাছে প্রায় 11টা আমার কাছে খবর আসলো, আমি রাজীব বাবুকে আমি ফোন করে কথা বলি যে আমি আসছি, তো আমি আসার পরে আপনার সাথে কথা বলবো। তো সেইভাবে ওনার সাথে আমি কথা হয়েছে। আমি ল্যান্ড করার পরেও সেখান থেকে ওনার সাথে কথা হয়েছে আমরা কি কি প্রোগ্রাম করব, কিভাবে করলে ভালো হবে। তো সেইভাবে উনি আমাদের সহযোগিতাও করেছেন এবং সেই কারণে কিন্তু আজকের এই যে প্রোগ্রাম, এই আলোচনার কারণে কিন্তু সেটা হয়েছে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর রাজদীপ রায় প্রভারী এবং আমাদের শিলচর বিধানসভার 50,000 ভোটের ব্যবধানে যিনি জয়যুক্ত হয়েছেন এবং প্রাক্তন এমপি। ওনার ইলেকশনে আমি গিয়েছিলাম, উনি আমাকে বলেছেন আপনার আসতেই হবে। তো জানি না উনি কোন জায়গায় একদিন বলছিলেন যে আপনি যাওয়ার পর থেকেই শিলচরে যে আমার যে ঢেউ, আমার যে টেম্পোটা সেটা উঠেছে। কারণ এইভাবে আপনাকে অ্যাগ্রেসিভ ওয়েতে আপনি যেভাবে ভাষণ রেখেছেন, শিলচরের মানুষ একদম খুশি এবং সেখান থেকেই কিন্তু আমার সেখানের যে ইলেকশনের যে ঢেউ সেটা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। যাই হোক, এটা আমার একটা প্রাপ্তি, খুব ভালো লেগেছিল সেখানে এবং বুঝে গেছিলাম আমরা সেখানে যাওয়ার পরে আমি যে ওয়েস্ট বেঙ্গল তো আমরা জিতেছি, কিন্তু সেখানেও বা জিতবো তখন ওই সময় ছিল, কিন্তু আসামেও একটা বিশেষ কিছু হতে যাচ্ছে, এতগুলো সিট আমরা পেয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে যিনি খুব সুন্দরভাবে আমাদের প্রথম রাজ্যসভার আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রথম সভাপতি হিসাবে উনি যেভাবে বক্তব্য রাখলেন, আমি ওনাকে ধন্যবাদ দেব। ওনার যে ফিলিংস,
উনি আগামী দিন যে টিপ অফ দ্য আইসবার্গ যাকে বলে, প্রথম থেকে বোঝা যায় যে আগামী দিন ভারতীয় জনতা পার্টি কোন দিশায় যাচ্ছে। ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। জীবনের চলতে গেলে ডিসিপ্লিন ছাড়া হবে না। আমরা কিন্তু অনেক সময় বলি যে আরে এটা কেন হচ্ছে না, সেটা কেন হচ্ছে না। তো আমি এখানে বসে বসে ভাবলাম, আজকে প্রথম দিনে উনি যে ইঙ্গিত দিয়েছেন, আমাদের জন্য কাজটা কিন্তু, অন্তত আমার জন্য কাজটা অনেকটা ইজি হয়ে গেল। যে আগামী দিন কি হতে যাচ্ছে, একটা ডিসিপ্লিন পার্টি হতে গেলে যা যা দরকার সেটা হতে যাচ্ছে এবং হবে, এটা আমি নিশ্চিত ওনার নেতৃত্বে সেটা হবে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ক্যাবিনেট যারা মাননীয় সদস্যরা রয়েছেন, এবং এখানেও উপস্থিত আছেন অন্যান্য বিধায়ক বিধায়িকারা এবং অন্যান্য যারা জনপ্রতিনিধিগণ আছেন, দলের বিভিন্ন স্তরের যারা পদাধিকারীগণ আছেন, এবং বিশেষ করে যারা প্রিয় কার্যকর্তাগণ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে এসছেন সবাই, অতি অল্প সময়ের মধ্যে আপনারা খবর পেয়ে আপনারা কিন্তু এখানে এসছেন। এটা বোঝা যায় যে বিজেপির যে কতটা সাংগঠনিকভাবে শক্তিশালী, সেটা কিন্তু আজকে আপনাদের এই জমায়েতে কিন্তু সেটা প্রতিফলন হয়েছে। সত্যি কথা বলতে কি, আমি যেহেতু প্রফেশন এখন আমার রাজনীতি, সেই রাজনীতির যে প্রফেশন এসছে, যতক্ষণ ধরে প্রতিটি কার্যকর্তাকে আপনি ইফ ইউ ডু নট লাভ, ইফ ইউ ডু নট রেসপেক্ট, ইফ ইউ ডু নট কনসিডার ইউর পার্টি পিপুল, ততক্ষণ পর্যন্ত কিন্তু কানেক্ট কোনোদিন হয় না। হয়তোবা কিছু করা যাচ্ছে না, অনেক সময় অনেক জায়গায় করার জন্য সম্ভব হয় না সব জিনিস, সবাইকে সব জিনিস হবে তাই নয়। অনেকের চাহিদা থাকে, সেই চাহিদা সেটাকে, যেটা পণ্ডিত দীনদয়ালজি, আমি সব জায়গায় আজকে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা আমাদের নবনিযুক্ত সভাপতি বলেছেন সে কথাটা, যে ডিজায়ার যদি থাকে আর গ্রিড যদি থাকে, এটা কিন্তু কনফ্লিক্ট সৃষ্টি করে, যেটা পণ্ডিত দীনদয়ালজি বলেছে। এটা যদি আমাদের মধ্যে ঢুকাতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমি এটাই বলবো, যারা কাজের মানুষ, ঠিকভাবে মানুষের কাছে যে আশা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কার্যকর্তাদের যেরকম তাদের কাছে আশা করে মানুষ, তাদের যে আশা যদি পূরণ করতে পারে, সেই সব কার্যকর্তাদের আমাদের চিহ্নিত করা প্রয়োজন। আমি শুধু বডিলি আমি আসলাম, আমি শারীরিকভাবে আমি আসলাম, আমি নিজেকে জানান দিলাম, কিন্তু দেখা গেল কাজের বেলায় অষ্টরম্ভা। এবং এই দিকে একটু নজর রাখতে হবে। আমরা যদি আজকে প্রতিটা বাড়ির খবর যদি আমরা না জানতে পারি, আমাদের পৃষ্ঠা প্রমুখদের আমরা বলি, সেই পৃষ্ঠা প্রমুখদের থেকেই শুরু করতে হবে। আমার শক্তি কেন্দ্রকে আমার সেখান থেকে শুরু করতে হবে, আমার বুথ প্রেসিডেন্টকে আমার সেখান থেকে শুরু করতে হবে। বুথ প্রেসিডেন্টের যদি শক্তিশালী আমরা করতে পারি, তবে উপর দিকে না গেলেও সেই বুথের মধ্যে এখানকে আমরা যারা আছি, যারা আমরা নেতৃবৃন্দরা আছি এখানে, সবাই কিন্তু কোনো না কোনো বুথের। তাহলে যেটা বারবার বলা হচ্ছে, বুথ শক্তিশালী হলেই হলো, ডোর টু ডোরও যাওয়ার প্রয়োজন হয় না। সেই যে জায়গাটা যতক্ষণ ধরে আমাদের না আসবে, ততক্ষণ ধরে ভারতীয় জনতা পার্টি এভরিডে উইল লার্ন সামথিং, সেই শক্তিশালী ও আমাদের প্রয়োজন। বড় আমরা যদি একটা সমাবেশ করি, এই সমাবেশ থেকেও সবচেয়ে বড় যে শক্তি, সেখান থেকে যতটুকু আমরা না পাবো, বুথে বুথে যদি আমরা সেই কাজটা করি, এবং প্রতিনিয়ত বুথে বুথে যদি আমরা কাজটা, আমাদের সরকারের কি কাজ করছে, আমাদের ডাবল ইঞ্জিন সরকারের কি কাজ করছে, এবং তার জন্য যে ইন্সপিরেশন দরকার, যে ফুয়েল দরকার, ওই সব কার্যকর্তাদের আমি এখানে মাননীয় নবনিযুক্ত সভাপতিকে আমি বলবো যে এই ব্যাপারে আমাদের একটা ডিসিশন নিতে হবে, যে আমরা ওই লেভেলে যদি কন্টিনিউয়াস আমরা ওই লেভেলে যদি আমরা কাজ করি, আমি নিশ্চিত যে আগামী দিন 2028 না, এর পরবর্তী সময়েও আমরা কত বছর আমরা থাকবো, আমরা হয়তো বা থাকবো না,
কিন্তু সেটা শেষ করা যাবে না, কারণ সাবস্টিটিউশন ভারতীয় জনতা পার্টির নেই নেই নেই, হবেও না কোনোদিন। কংগ্রেস, সিপিএম এগুলো আমরা দেখে নিয়েছে সবাই, এদের যেসব রাজনীতির স্টাইল। এখানে রাজীব বাবু অলরেডি বলেছেন যে কি অবস্থা আজকে কেরালার কথা উনি একটু বলেছেন এখানে, যে ইডি ওখানে চলে গেছে এখন। আজকে আমি কালকেও দেখছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মোটরসাইকেলের পাশে বসে আছে, অদ্ভুত একটা সিনারি। কি অবস্থা ছিল আজকে, উনাদের কোন জায়গায় আজকে উনারা পৌঁছে গেছেন আজকে। মিনিমাম আজকে কমিউনিস্টদের চেহারা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে। আমার অদ্ভুত তাদের লাগে কোন জায়গায় ওরা চলে গেছে। ওরা কিন্তু দেউলিয়া হয়েছে, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে। কারণ তার উদাহরণ আপনারা বলছি, কয়েকজন সো কল সোশ্যাল মিডিয়ার যারা প্রায়শ আসে, অশ্লীলভাবে যারা কথা বলেন, সবভাবে তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে যান। ভাবুন আপনারা, মানে অর্থাৎ তোমাদের এই লোক। এবং আমার কাছে তো খবর আছে, যখন ওনারা কি কন্টেন্ট ক্রিয়েটার অদ্ভুত, এবং তার পিছনে তাদের ফিট করা আছে এমুক অ্যাডভোকেট যাবে, এবং সেই অ্যাডভোকেটও তাদেরই গোষ্ঠীর। অথচ আমরা আগে তাদেরকে সম্মান দিতাম, কিন্তু কমিউনিস্টদের চাল চলন বলন কহন আমাদের মনে হতো সাংঘাতিক। কোন জায়গায় রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে এক একজন কন্টেন্ট ক্রিয়েটার, নতুন নতুন মানে আপনার এই সোশ্যাল মিডিয়ার দৌলতে নতুন নতুন আপনার ইউটিউবে এসে নানাভাবে উল্টোপাল্টা বলছে। যখন ধরা পড়ছে দেখা গেছে কারোর থেকে টাকা নিচ্ছে। একটা ব্যবসা, একদিকে ব্যবসা এবং আরেক দিক দিয়ে এই পার্টি বলছে যে তোমরা এইগুলো করো। ভারতীয় জনতা পার্টির সরকারকে যদি আমরা এইভাবে কলুষিত না করতে পারি, তাহলে আমরা আগামী দিন আসার কোনো চান্স নেই। যে কারণে এখন ওই মোটরসাইকেলের পাশেই বসে থাকতে হচ্ছে ওদের। কি দেওয়ালিপনা, আমার কষ্ট লাগে ওনাদেরকে। এবং তারা কিন্তু এখন খোঁজ করছে যে কিভাবে এই লক্ষিন্দরের কোনো ছিদ্র পাওয়া যায় কিনা। বন্ধুগণ, লক্ষিন্দরের ছিদ্র খুঁজছে এখন, কিন্তু এটা কংগ্রেসের পার্টি না, এটা তৃণমূলের পার্টি না, এটা ভারতীয় জনতা পার্টির। এবং যার সর্বভারতীয় সভাপতি, একের পর আপনারা দেখুন, এখন নীতিন নবীনজি আছে, কথা বললে আপনি দেখবেন একজন ভদ্রলোক কিভাবে কথা বলে। আবার পাশাপাশি একজন পার্টির প্রধান হিসাবে উনি যেভাবে কথা বলছেন, এখানে বয়স নিয়ে কথা হচ্ছিল, বয়স কোনো ফ্যাক্টর না। আজকে এখানে অভিষেক বাবুর 45 বছর হয়েছে, প্রায় 45 ইয়ার্স, 44 ইয়ার্স হয়েছে। আর এই 44 ইয়ার্স তো কম বয়স নয়, অলরেডি ম্যাচিউরড এনাফ। আজকে আমাদের যিনি নতুন সর্বভারতীয় সভাপতি হয়েছেন, উনিও অনেক কম বয়স। তো সেই জায়গার থেকে যেভাবে কথা বলেন, আপনি কথা বললেই দেখবেন কত সুন্দর কথা বলছেন। একটা আদর্শকে সামনে রেখে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, এই 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 জিনিস যদি আপনারা করেন তাহলে খুব ভালো হবে। আমার মনে আছে আমাদের যিনি ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এখানে এসছিলেন 2-3 বছর আগে, এখানে এসছিলেন ভেঙ্কয়াজি। উনি আমাকে, তখন আমি সভাপতি ছিলাম রাজ্য, আমাদের যে এখন এই গভর্নর হাউসে উনি সেখানে ছিলেন। উনি আমাকে ডেকে পাঠালেন, কথার প্রসঙ্গে উনি বললেন আপনাকে আমি 2টো টিপস দিচ্ছি। কি টিপস? যে রোজ कार्यकर्ता को 10 कार्यकर्ता को आप टेलीफोन से बात कीजिए, और कभी भी आप अपोजिशन पार्टी किसी भी लीडर्स के अगेंस्ट में कभी भी जो खराब वर्ड है यूज नहीं करना। তো এই ধরনের যারা লোক আপনি ভাবুন, আর আমরা কি দেখছি এখানে, কি ধরনের ব্যবহার করছে। আমি দেখছিলাম এখন যে এলওপি, কালকে আমি দেখছিলাম কি বলছেন, যে মুখ্যমন্ত্রী ড্রাগের সাথে যুক্ত।
তো এটা মানে অদ্ভুত, মানে কোন জায়গায় দেওয়ালিপনা হচ্ছে। আর ওনার যে সাকরেত ওদের মাধ্যমে মানে আপনারা ভাবুন, ওদের তো খুঁজেও পাওয়া যাবে না। আমি বলছি আবার, আমি এখানে মাননীয় সভাপতিকে বলবো, এই 10টা সিট সিপিএম এর 10টাতেই আবার আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আনবো। কারণ সারা ভারতবর্ষে সিপিএম যেহেতু মুছে গেছে, আমাদের সেখানে অবশ্যই আমাদের চেষ্টা করতে এবং স্পেশাল ড্রাইভ দিতে হবে। কারণ ওদেরকে কোনো অবস্থায় রাখা যাবে না, কারণ দেশের জন্য, রাজ্যের জন্য ক্ষতিকারক ওরা, মানুষকে বিভ্রান্ত করার, এবং যেভাবে ওনারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, এই ধরনের পার্টি আমার মনে হয় আমাদের তাদেরকে যেভাবে হোক মানুষের যাতে বিভ্রান্ত না করতে পারে, তাদের থেকে এই 10টা সিটের যে আসন সেটা আমরা ছিনিয়ে নিতে হবে, আনতেই হবে। এবং যাচ্ছে আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে ওরা। এবং আজকে আমরা বুঝতে পারছি বিধানসভার মধ্যে নানাভাবে যখন কথা বলে, এক এক সময় আমার অবাক লাগে, আরে কি বলছেন, এত তাত্ত্বিক কথা আমরা শুনতাম আগে। আমি প্রথমবার বিধানসভাতে গেছি, আমি তো তখন ভাবতাম না জানি কত জানতা, কিন্তু আজকে আমি বুঝি আরে কি বলছিল। একদিন আমাদের একটা ঘটনা হয়েছিল, বক্সনগরের এক ঘটনা। সেখানে বক্সনগরের ঘটনা বলছে যে কি ব্যাপার, এইভাবে ঘর বানিয়েছে, তেমুক বানিয়েছে, তেমুক বানিয়েছে, কি করে হয় সেটাকে ভেঙে দিতে হবে। এমন একটা ভাব যে ত্রিপুরাতে আর কোনোদিন ওনারা কোনো অন্যায় ওনারা করেনি, কোনো অন্যায় ওনারা করেন না। বুকের মধ্যে টাকা রেখেও অন্যায় করে না ওনারা। বুকের মধ্যে টাকা রেখেও আচার্য বাবুর যে বুকের মধ্যে টাকা রাখা সেটা অন্যায় করেনি। সেখানেও বিধানসভায় বলছিলেন যে এখন ভারতীয় জনতা পার্টির বহু কার্যকর্তারা এখন গিয়ে তারা এই সিন্ডিকেটেড সিস্টেম এখানে করেছে। কি বলছেন উনি? বলছেন আপনিও চেষ্টা করুন। কি করব? আমি বললাম পুলিশ তো অ্যারেস্ট করে কোনো জায়গায় কাউকে ছাড় দেয় না। বলে ভ্যাকসিন দিন, ভ্যাকসিন। আমি তখন ওনাকে বললাম ওই সময়ে আচার্যবাবুকে যদি আপনি ভ্যাকসিন দিতেন তাহলে তো আজকে আমার ভ্যাকসিন দেওয়াটার আজকে প্রয়োজন ছিল না। চুপ করে বসে গেছে, উত্তরই দেন। যখন যা খুশি তাই বলছে। তো আমি সেখানেও বললাম আপনারা যে পার্টি অফিস তারা এই সিন্ডিকেটেড সিস্টেম এখানে করেছে। কি বলছেন উনি? বলছেন আপনিও চেষ্টা করুন। কি করব? আমি বললাম পুলিশ তো অ্যারেস্ট করে কোনো জায়গায় কাউকে ছাড় দেয় না। বলে ভ্যাকসিন দিন, ভ্যাকসিন। আমি তখন ওনাকে বললাম ওই সময়ে আচার্যবাবুকে যদি আপনি ভ্যাকসিন দিতেন তাহলে তো আজকে আমার ভ্যাকসিন দেওয়াটার আজকে প্রয়োজন ছিল না। চুপ করে বসে গেছে, উত্তরই দেন। যখন যা খুশি তাই বলছে। তো আমি সেখানেও বললাম আপনারা যে পার্টি অফিস এই যে অমরপুরের, এখানে অমরপুরের এমএলএ মহোদয় বোধহয় আছেন, বোধহয় এখানে, আমি জানি না এসছেন কিনা, উনি জানেন ওখানকার পার্টি অফিস। সেই পার্টি অফিস অর্ধেকের থেকেও বেশি গভর্নমেন্টের জায়গার মধ্যে। হাইকোর্টে গেছে, নোটিশ যখন দিল যে আপনাদের পার্টি অফিস কিন্তু ভাঙতে হবে, হাইকোর্ট থেকে বলল এটা ভাঙতে হবে এবং এটা আপনি বেআইনি কাজ করেছেন। তা আপনারা যে কাজ করেছেন তাহলে তো আমারও ভাঙতে হয়। কি করেছেন আপনারা, কি না করেছেন আপনারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ধরনের ওনারা যে কাজকর্ম করেছে, আর এখন তো এমন একটা ভাব যে ওনাদের সময়ে যেন স্বর্ণযুগ, বলতো না স্বর্ণযুগ, স্বর্ণযুগ, একদম স্বর্ণযুগ। আর ভারতীয় জনতা পার্টি আসার পরে সমস্ত জায়গার মধ্যে এই যে ড্রাগ মাফিয়ারা ওনারা সৃষ্টি করেছেন, সেই তাদের কারণে তারা যে ধরা পড়ছে, এর জন্য সমস্যা হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী ড্রাগের সাথে যুক্ত। এদের জন্য এই কারণেই ওদের সমস্যা হচ্ছে যে তোমাদের সৃষ্টি যে ড্রাগ কারবারিরা সবার কিন্তু এখন হাত করি পড়ছে এখন। তো যেভাবে কারণ এই যে আমি প্রমাণগুলো দিলাম, এবং একটা অদ্ভুত মহিলাদের আবার ওরা ঠিক করেছে, ভদ্র মহিলা আবার বলছে, নাম মহিলা না, ভদ্র মহিলা। আবার আগে বলার আগে আমরা জানি উনি কাপড় চাপড় ঠিকভাবে পরেন না, ওটা আরেক জিনিস, ওইটা আরেকটা জিনিস, কিন্তু ভদ্রলোক। এরা অদ্ভুত সব কথাবার্তা বলেন, মানুষ এগুলো জেনে গেছে। কাজের এই যে এদের ধান্দাবাজের এইসব বিষয়গুলো
আগামী দিন আমাদের সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। সরকারের কাজ করবে। সরকারের কাজের আমি এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছে আমি বারবার বলছি যে প্রতি কোনো ভারতবর্ষের কোনো প্রদেশে আমি জানি না যে এইভাবে এই কাজ করে কিনা, প্রতি ফোর্টনাইটলি এই সংবাদপত্রের কাটিং নিয়ে সমস্ত আমরা ভার্চুয়ালি প্রযুক্তিকে ব্যবহার করে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপিদের সাথে টেলিফোন আগেই আমরা কাগজগুলো পাঠিয়ে দিই যে এই নিউজ বেরিয়েছে, আপনারা বলুন সত্যি কিনা। আগে ভাগেই এখন ওনারা আগেই ঠিক করে রাখেন যে এটা যদি সত্যি থাকে রিজয়েন্ডার দিয়ে, যদি মিথ্যা হয়ে থাকে তাহলে রিজয়েন্ডার দিয়েছেন কিনা, বলে যে দিয়েছেন, সত্যি হলে বলুন যে হ্যাঁ হয়েছে, আমরা কাজটা করছি। তো এই যে আমরা একটা সুন্দরভাবে একটা রিফর্ম করার চিন্তা ভাবনা করছি সব দিকে। আমাদের ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রী যে এত খুশি যে যে রিফর্ম আমরা করেছি এবং কমপ্লায়েন্স সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা প্রথম কিস্তিতে তো প্রথম হয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়বারও ফার্স্ট হয়েছে, এইবারও আপনারা ভাবুন। তো সব দিকে আমরা কাজ করছি এখানে। আজকে নর্থ ইস্টার্ন রিজন আপনারা দেখুন যেভাবে আমরা কাজ করছি, যে এত একটা ছোট রাজ্য তারপরও আমরা জিএসডিপির দিকে আমরা সেকেন্ড বেস্ট, আমরা সেকেন্ড হাইয়েস্ট এখানে। আজকে আমাদের নীতি আয়োগ আমাদের কি বলছে, ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমাদের ডিক্লেয়ার করেছে। আমাদের ত্রিপুরা থার্ড, যেখানে আপনার শিক্ষিতের হার হিসাবে গণ্য করেছে, থার্ড স্টেট হিসাবে আমাদের মিজোরাম এবং গোয়ার পরে। একের পর এক উন্নয়নের বিভিন্ন জায়গায় আজকে মেডিকেলের এতগুলো সিট, আপনার প্রায় 500-র উপরে এমবিবিএস এর সিট এখন হয়ে গেছে। এখানে প্রায় ছুঁই 200-র উপরে এখন আপনার পোস্ট গ্রাজুয়েশনের সিট হয়েছে, ডেন্টাল কলেজে হয়েছে, আজকে এখানে ফার্মেসি কলেজ, বিএসসি নার্সিং কলেজ হয়েছে। সমস্ত জায়গায় আজকে হেলথ বলুন, পর্যটনের বিষয়ে আমার সাথে কালও আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীজির কথা হয়েছে যে পর্যটনের এখানে কি অবস্থা, এখানে নতুন কিছু করা যায় কিনা। ডায়েরির বিষয়ে এখানে রতনবাবু আছেন, ডায়েরির বিষয়ে কথা বলছেন। আমি ওনার সাথে কথা বলেছি যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এই যদি হয় তো বড় বড় রাজ্য আমাদের ত্রিপুরাতে যদি আমাদের হেল্প করে তাহলে আমাদের সুবিধা হয়। উনি কথাটা শুনেছেন এবং বলেছেন হ্যাঁ খুব ভালো, আপকা সোচ जो है बहुत अच्छा है, हम सोचते हैं। আর উনি যখন এই জিনিসগুলো ভেবেছেন, আমি নিশ্চিত যে আগামী দিন ত্রিপুরাতে এই ধরনের নিবেশ করার জন্য বড় বড় রাজ্য থেকে আসবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। তো আমরা চেষ্টা করছি এখানে আজকে যেভাবে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিভিন্ন যেসব ইউনিভার্সিটি এখন আসছে, এখানে একের পর এক ইনফ্রাস্ট্রাকচারে 7,000 কোটি টাকা আমরা বাজেটে আমরা রেখেছি শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। তো এইগুলো নিয়ে যখন আপনারা এখানে যারা কার্যকর্তারা আছেন, আপনারা এতটুকু আমি বলতে পারি যে এই যে রিলে রেসের মতো, এখানে রাজীববাবু বলছিলেন রিলে রেসের মতো এখানে আমাদের সব জায়গায় জীবনটাই রিলে রেস, অর্থাৎ ব্যাটন একজনকে দিতে হবে, এই ব্যাটন আরেকজনকে দিতে হবে। আমার কাছ থেকে ব্যাটন নিয়েছে রাজীববাবু, আমি আবার আরেকজনের থেকে আমি ব্যাটন নিয়েছি, উনাকে আমি দিয়েছি, উনি এখন আবার আমাদের অভিষেক বাবুকে ব্যাটন দিয়েছেন, অভিষেক বাবু আবার আরেকজন ব্যাটন দিয়েছে। তো ভারতীয় জনতা পার্টি যেটা বলা হচ্ছে যে পার্টি উইথ ডিফারেন্স, এই কারণেই যে এখানে কত সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে, আগে আপনারা দেখতেন পার্টি প্রেসিডেন্ট কে হবে, এক দল যাচ্ছে, কংগ্রেস পার্টি তো আপনারা সবাই জানেন এক পার্টি যাচ্ছে, এখানে সুবলবাবু এরা আছেন খুব ভালো করে জানেন কিভাবে যেত একবার সেখানে গিয়ে এক পার্টি, ওখানে গিয়ে মারপিট। আর ত্রিপুরাতে তো বলে লাভ নেই, তালাও মেরে দিয়েছে, আপনারা সবাই জানেন, অদ্ভুত। এবং আমার গোষ্ঠীর যখন ওই গোষ্ঠীর যিনি লিডার উনি যখন সভাপতির দায়িত্ব পেলেন তখন ওই জায়গার মধ্যে তাদের লোক খালি দেখা যেত, মানে এই ধরনের রাজনীতি। কাজে এই জায়গার মধ্যে আমরা চাই যে আমাদের রাজনীতিগুলো একটু হেলদি হোক এবং যে কালচারে আমরা মানুষ হয়েছি দেখে এসেছি তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা আরও রিফাইন্ড, আমি বলছি না আমাদের সব কিছু করে ফেলেছি, কিন্তু আরও রিফাইন্ড আমাদের করতে হবে। কার্যকর্তাদের দাম দিতে হবে, কার্যকর্তাদের সব দিয়ে দেওয়া এটা সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট রেসপেক্ট আমরা দিতে হবে। অভিষেক দেবরায় সম্পর্কে আমি
কয়েকটা তথ্য আমি আপনাদের সামনে রাখছি। ওনার পিতার নাম শ্রদ্ধেয় হিমাংশু দেব রায়, ইচাছড়া কাকরাবন, উদয়পুর, গোমতী জেলায় ওনার বাড়ি। ভারতীয় জনতা পার্টিতে 2017 সালে যোগদান উনি করেছেন। কাকরাবন মণ্ডলের সাধারণ সম্পাদক হিসাবে উনি দায়িত্ব পালন করেন। 2018 সালে ত্রিপুরা বিধানসভার নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে ওনাকে কাকরাবন মণ্ডলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। 2019 সালে দল ভারতীয় জনতা পার্টির গোমতী জেলার জেলা সভাপতি হিসাবে মনোনয়ন করেন এবং নিষ্ঠার সাথে 2025 পর্যন্ত উনি কাজ করেন। আমরা তো মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির এবং উনি যে কেন্দ্রের যে বিধানসভার উনি আমাদের বিধায়ক, সেখান থেকে আজকে মাতা ত্রিপুরের সুন্দরীর যে আশীর্বাদ, সে আশীর্বাদ নিয়েই কিন্তু আজকে এটা সম্ভব হয়েছে। আজকে আমি ওনাকে বলছিলাম, উনি আবার একটু মানেন, পঞ্জিকা খুব মানেন। আমাকে বলছিলেন যে প্রথমে কথা হয়েছিল 11টার সময় সকালে, আজকে যে আমাদের সভাপতির যে চেয়ার আছেন সেখানে বসবেন। তো যাই হোক, আমি যেহেতু ওনার সেরকম একটা সেটা বিশ্বাস করেন, তো বসানোর পর আমি বললাম, কিসের তোমার সেই 12টা পরে বসবে এইসব? তুমি মাতা ত্রিপুরা সুন্দরীর পদতলে তোমার বাড়ি এবং সেই জায়গার তুমি বিধায়ক, এর থেকে বড় আর কি আশীর্বাদ হতে পারে তোমার কাছে? এইসব কিচ্ছু না। মাকে, ভগবানকে যদি আমরা স্মরণ করি, এসব কিচ্ছু লাগবে না। সবসময় তোমাকে দেখে রাখবে, আমাদের সবাইকে দেখে রাখবে। কাজে আমি আশা করি যেভাবে উনি আমাদের সর্বভারতীয় সভাপতি ওনাকে এখানে ভারত ত্রিপুরা প্রদেশের সভাপতি হিসাবে নিযুক্তি দিয়েছেন, উনি দায়িত্ব পালন করবেন। ওনার কথার থেকে আজকে সেটা আমরা বুঝতে পেরেছি। 2023 সালে উনি বিধানসভায় জয়যুক্ত হন এবং আমাদের একটা বিশ্বাস, নেতা মানে কি? নেতার অর্থই হচ্ছে একটা বিশ্বাসের জায়গা দরকার, একটা আশ্বাসের জায়গা দরকার। অনেক সময় আমরা হয়তো দেখা করতে পারি না, অনেকের সাথে দেখা সম্ভবও হয় না, কিন্তু তারপরও আমার মনে হয় যত বেশি করে মানুষের সাথে আমাদের কানেকশন থাকবে, তত বেশি কিন্তু আমাদের সংগঠন আরো বেশি শক্তিশালী হবে। এবং আমার বিশ্বাস সেটা যে যখনই আমরা উদয়পুর নিয়ে আমরা কথা বলি, উদয়পুর মানে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, যে আমাদের বর্তমান যিনি রাজ্য সভাপতি শ্রী অভিষেক দেব রায়, উনাকে ওখানে দেখতে পাবো আমরা। এই শরীর নিয়েও আমরা ভাবতাম যে আর এত বড় শরীর নিয়ে যেভাবে দৌড়ায় উনি, আরে বাপ রে বাপ, আমরা তখন অবাক হয়ে যেতাম। এবং একটা বিশ্বাস, আমি যেটা বললাম যে না, ও পারে। এবং এই কারণেই যে স্ক্যানার যে আছে আমাদের সর্বভারতীয় স্তরে, যে যাকে দায়িত্ব দেওয়া হবে এই দায়িত্ব উনি ঠিকভাবে পালন করবেন। এবং আমি নিশ্চিত যে আগামী দিন এই ত্রিপুরা প্রদেশ বিজেপি উনার নেতৃত্বে অত্যন্ত শক্তিশালী হবে। আমরা সবাই, রাজীব বাবুর থেকে আরম্ভ করে এখানে আমাদের ডাক্তার রাজদীপ রায় থেকে আরম্ভ করে আমি নিজে এবং অন্যান্য যারা আছেন, মন্ত্রিসভার সদস্যরা আছেন, বিধায়ক বিধায়িকারা, আমরা উনাকে শক্তিশালী করব। উনাকে শক্তিশালী করা মানে আমরা নিজেদেরকে শক্তিশালী করা। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো আজকে, সোশ্যাল মিডিয়া, সোসাইটির একজন যারা পার্টির বিরুদ্ধাচরণ করে এবং যখন যে খুশি, যে বড় নেতাই হোক, যত বড় নেতাই হোক, ওকে ছাড় দেওয়া হবে না। কারণ এতে করে ডিসিপ্লিন নষ্ট হয়। ডিসিপ্লিন নষ্ট হলে এগুলো কি হয়, সাধারণ মানুষ সেটাকে কনফিউজ করে। এত সুন্দরভাবে সরকার চলছে, এত সুন্দরভাবে এই পার্টি এখানে এসছে, আজকে দুইবার আমাদের পার্টি এখানে যেহেতু এসছে, আগামীবারও আসবে, সেটাকে একটা চক্রান্ত করছে এখানে। এই ধরনের লোকের মাধ্যমেও টেরও পাবেন না আপনারা কিভাবে স্লো পয়জনিং করে এই ধরনের একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য এরা করছে। এদেরকে পার্টির থেকে তো করবেই, প্রশাসন থেকেও তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না, এতটুকু আমি বলতে পারি। এবং সেটা যেদিন হবে, সেদিন এই যে পার্টি এবং প্রশাসন দুটো মিলে আমরা এই দুই জায়গার থেকে একসাথে যখন করব, আমি নিশ্চিত যে মানুষের মধ্যে তো আস্থা আসবেই, পার্টির মধ্যে একটা আস্থা আসবে, একটা ডিসিপ্লিন
তৈরি হবে এবং মানুষ তখন বলবে আরে ভারতীয় জনতা পার্টির এই দেখ ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা যাচ্ছে, সাবধান, ওনারা কিন্তু যে আদর্শ নিয়ে চলে একাত্ম মানববাদ, আমাদের সেই একাত্ম মানববাদ নিয়ে আমরা চলি, সেই বিষয়টা তখন কিন্তু আমরা করতে পারবো। আর যারা ওই পয়সার জন্য এই পার্টিতে এসছে বা পার্টি করবে তাদেরকে চিহ্নিত আমাদের করতে হবে, যে পার্টিরই হোক। আমি আমাদের পার্টির বলছি না, কারণ এটা একটা ক্রনিক ডিজিজের মতো, কিন্তু ক্রনিক ডিজিজ, কাজে ক্রনিক ডিজিজ আপনি জানেন সহজে যায় না, এটাকে ইম্পুটেশনও লাগে, কিন্তু মাঝে মাঝে ক্যান্সারের ইম্পুটেশন লাগে, তারপর তাকে কেমোথেরাপি দিতে হয়, রেডিওথেরাপি দিতে হয়, নানাভাবে তো দরকার পড়লে দেবো আমরা। কাজেই এই দৃশ্যে যদি আমরা যাই তাহলে কি একটা আদর্শ একটা যে সংগঠন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা ভাবনা করেন, উনি যে কথা বলেন যে রাজনীতির জন্য রাজনীতির প্রয়োজন হয় না। আরে ভাই, তুমি যে বুথের আছো, এই বুথের যারা যারা আছেন ওনারা যদি সেই বুথের একজনের বাড়িতে খালি যান যে মাসিমা কি হয়েছে আপনার, এটা আমার কথা না, মাননীয় প্রধানমন্ত্রীজি ভাষণেও বলেছেন, আপনারা সবাই জানেন গত বছর, যে সেখানে গিয়ে বল মাসিমা আমি শুনলাম আপনার শরীর ভালো না, কথাটা কি সত্যি? আরে তোমার শুনলাম দাদার নাকি হসপিটালে ভর্তি হয়েছে, তো হসপিটালে খালি খবর নেওয়া। আরে শুনলাম আপনার এখানে জল নাকি আসছে না, কেন জল আসছে না আমি দেখছি। আরে ইউ আর দ্য অ্যাম্বাসেডার অফ ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার, আপনি যখন বলবেন আমি দেখছি, সেটা হবেই, এই যে কাজটা করবেন সেটাই যথেষ্ট। মাসিমা আমি শুনলাম, দিদি আমি শুনলাম আপনার ছেলে বা মেয়ে নাকি খুব ভালো রেজাল্ট করেছে। আরে খুব সুন্দর, এখন কি পড়বে? এই যে একটা আলাপচারিতা, এই যে আলাপচারিতা যখন আমাদের, আরে কি করে বিরোধীরা কি পাইছস কয় না, এতদিন ধরে তো বিজেপি করস, তোরে কিতা দিছে, এটা কিন্তু চালাকি। কিন্তু আমি আপনাদেরকে আবার সতর্ক করে দিচ্ছি, এটা ওই যে ওয়ার্ড অফ মাউথ করে করে সবাইকে বিভ্রান্ত করার। এই দেখবেন রাস্তার মধ্যে বসে থাকবে চায়ের দোকানে ওই যারা তাত্ত্বিক ব্যক্তিরা, কিরে কেমন আছিস, কি পাইছস, বিজেপি করস, এত বছর ধরে 8 বছর হয়ে গেল পাইছ, ঘন্টা পাইছস, আর তোমরা সময় যে 34-35 বছরে কিতা দেলাইছো, মানুষের মাইরা খুন কইরা আগুন জ্বালাইয়া, বাড়ি ঘর দিয়া আগুন জ্বালাইয়া কি কি না করছো, ইডির কথা কিন্তু কয় না। এমন একটা ভাব প্রসেশন করে আমি দেখি, লজ্জাও করে না ওনাদের, দেশে নাকি আইন শৃঙ্খলা নাই। আজকে এখানে কল্যাণপুরের এমএলএ আছেন, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, সেখানে আমি গিয়েছিলাম, সেখানে যে কিভাবে কতজন লোককে ওরা খুন করেছে, বিজেপি করার অপরাধে, কংগ্রেস করার অপরাধে তাকে মানে অটো থেকে ট্রেনে বের করে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এরকম প্রচুর 17 জন 18, যেখানে যাই আমরা, একমাত্র নর্থ সাউথ ডিস্ট্রিক্টে তাকে মানে অটো থেকে ট্রেনে বের করে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এরকম প্রচুর 17 জন 18, যেখানে যাই আমরা, একমাত্র নর্থ সাউথ ডিস্ট্রিক্টে, অবিভক্ত সাউথ ডিস্ট্রিক্ট তখন ছিল, সেখানে 69 জনকে ওরা খুন করেছে। আর ওনারা বলছেন আরে এমুকের বাড়িতে একজনের মত প্রকাশের ইয়ে নেই। আরে মত প্রকাশ করুক না, কিন্তু জামা কাপড় খুলে মত প্রকাশ, এ তো আমি জীবনে শুনিনি, কোন জায়গায় চলে এসছে। আর উনাকে বলছেন ভদ্র মহিলা। আশ্চর্য, আমার ওনাদের প্রতি যে শ্রদ্ধা ছিল সেই শ্রদ্ধাটুকু আমার চলে গেছে এখন। কারণ এই ওদের আসল রূপটাই এরকম। আমি তো দেখেছি তাদেরকে, এই 4 আনা 2 আনার জন্য মানুষের কাছে যেত চাঁদা তুলে, এবং শালু কাপড় নিয়ে বেরোতো, রাজীববাবু দেখেছে। আর বন্যার কারণে সেই শালু কাপড় নিয়ে বেরোতো, আর আসল জিনিসটা কি করতো সবাই জানেন, বিশাল বিশাল অট্টালিকা ওনারা বানিয়েছেন, পার্টি অফিস বানিয়েছেন, এবং যেখানে যা খুশি তাই করেছেন। আমি বলেছি যেদিন বিধানসভাতে আমি যখন বলছিলাম, আমার পাশে আমাদের আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রেগে বলছেন, আমি মুখ্যমন্ত্রীকে বলছি ড্রজার দিয়ে ভেঙে দিন, ড্রজার দিয়ে ভাঙতে হবে আমাকে বলছে, উনি বলছিলেন। আমরা তো
সব কিছুই চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে। আপনারা যেটা করেছেন আমরা সেটা করিনি। তা আমরা আগামী দিন আমি নিশ্চিত যে যেভাবে আমাদের তরুণ উদ্যমী এবং জনমুখী নেতা এবার হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টিতে, আমি জানি না আমার এই বয়সে কতটুকু দৌড়তে পারবো, কিন্তু আমি মনে করি যে ওনার থেকে আমি কম দৌড়বো না। উনি যদি দৌড়ায় তার থেকে অন্তত ওকে ওনার সাথে আমি দৌড়ে আমরা যাব এবং আমরা একটা শক্তিশালী আগামী দিন দল হবে এবং এমন একটা দল ওনার নেতৃত্বে হোক যে সারা জীবন যেন বলে যে ওই যেন আমাদের অভিষেক দেবরায় আজকে যাকে আমাদের খুব সুন্দর বলেছেন আমাদের রাজদীপ বাবু, যে অভিষেক দেবরায়কে আজকে অভিষেক এখানে করা হয়েছে, সারা জীবন মনে রাখবে, কারণ ওনারও এখান থেকে কিন্তু যেতে হবে, আরেকজন আবার আসবে, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। আমরা ভারতীয় জনতা পার্টি অনেক আমরা শক্তিশালী পার্টি। আমরা আমাদের যে রীতিনীতি, আমাদের যে ধ্যান ধারণা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের শিখিয়েছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আমরা শিখিয়েছেন, সর্বভারতীয় সভাপতি আমাদের শিখিয়েছেন, সেই দিশায় আমরা কাজ করব। এবং আমি মনে করি যে আজকের এই যে সংবর্ধনা অনুষ্ঠান, এটা কিন্তু একটা আমার মনে হয় যদি বলি একজন নেতাকে শুভেচ্ছা জানানোর অনুষ্ঠান তাহলে ভুল হবে। এটা আমাদের নতুন উদ্যম, প্রত্যয় এবং নতুন লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার একটা অঙ্গীকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।